বিসমিল্লাহির রহমানির রহিম। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের একটি কোর্স যার নাম মৌলিক পরিসংখ্যান, তার একটি অধ্যায় যেটি আমাদের চলছিল বিস্তার পরিমাপ। যদিও আমি এটা তোমাদের রিভিশন চলছে, তারপরেও আমি এই অধ্যায়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। গত পর্বে আমরা অনপেক্ষ বিস্তার পরিমাপ শেষ করেছিলাম। আজকে আমরা মৌলিক পরিসংখ্যান বিষয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের আপেক্ষিক বিস্তার পরিমাপ যে বিষয়টি সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি শুরু করতেছি। প্রথমে আচ্ছা, বোর্ডটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো না? ওকে, বোর্ড যদি ক্লিয়ারলি দেখা যায় তাহলে এখন আমরা শুরু করি। আজকে আমরা পড়ব হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপ। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে আপেক্ষিক বিস্তার পরিমাপ বিষয়টা আসলে কি। খুবই সহজ বিষয়। বিষয়টা হচ্ছে এই, কোনো তথ্য নিবেশনের আমরা যে অনপেক্ষ বিস্তারের যে মানটা, কোনো তথ্য নিবেশনের অনপেক্ষ বিস্তারের মান এবং কেন্দ্রীয় এবং উক্ত নিবেশনের কেন্দ্রীয় মান এর অনুপাত দ্বারা যখন বিস্তার পরিমাপ করা হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। আরেকবার শোনো, যখন কোনো তথ্য নিবেশনের অনপেক্ষ বিস্তারের মান এবং উক্ত নিবেশনের কেন্দ্রীয় মানের অনুপাত দ্বারা আমরা বিস্তার পরিমাপ করব, তখন তাকে আমরা বলতেছি আপেক্ষিক বিস্তার পরিমাপ। এটার মূল কথা হচ্ছে এটাকে শতকরায় প্রকাশ করতে হয়। আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে মূলত 4 প্রকার। একটাকে বলে পরিসরাঙ্ক, এটাকে বলে ইংলিশে বলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। একটা হচ্ছে তোমার চতুর্থক, আচ্ছা সিরিয়ালি লিখি, গড় ব্যবধানাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন। আরেকটা হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক। এটাকে বলে হচ্ছে কোএফিসিয়েন্ট কোয়ার্টাইল ডেভিয়েশন। আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক। এটাকে বলে হচ্ছে সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ 4 ধরনের হয়। একটা হচ্ছে পরিসরাঙ্ক, একটা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, একটা হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক, একটা হচ্ছে বিভেদাঙ্ক বা এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিভি। ওকে, এখন আমরা এই 4টা জিনিসেরই আলাদা আলাদাভাবে একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা পরিসরাঙ্ক দিয়ে শুরু করি। এটা খুবই সহজ, খুব বেশি কোনো কিছু এটার ভিতর নাই। পরিসরটাকে তোমরা সবাই জানো যে এটা হচ্ছে অশ্রেণীকৃত উপাত্ত, এটা শ্রেণীকৃত উপাত্ত ধরে নিই। তো 10, 20, 15, 5, 25 এই 5টা মান এখানে দেওয়া আছে। তোমাদেরকে বললো যে পরিসর কত। তো আমরা জানি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানই হচ্ছে পরিসর। সুতরাং এখানে সর্বোচ্চ মান কত? 25, সর্বনিম্ন মান 5, তাহলে 25 - 5 সমান হচ্ছে 20। তার মানে এই অশ্রেণীকৃত উপাত্তের পরিসর হচ্ছে 20। ঠিক একইভাবে যদি শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে করি, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, যদি এটা শ্রেণীকৃত উপাত্ত হয়ে থাকে তখন তোমাকে যদি বলে এখান থেকে পরিসর বের করো, কীভাবে বের করবা? এটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর যে উচ্চতর সীমা সেটা থেকে আমরা প্রথম শ্রেণীর যে নিম্ন সীমা সেটা বাদ দিব, মানে 50 - 10 সমান হচ্ছে 40। এটা হচ্ছে তোমার আমার শ্রেণীকৃত উপাত্তের পরিসর। এখন আমরা দেখব পরিসর কিভাবে পরিসরাঙ্ক নির্ণয় করে। কিছুই না, আমরা যদি এই পরিসরকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করি, তাকে আমরা বলবো হচ্ছে পরিসরাঙ্ক। মনে করো এখানে পরিসর আসছে 40 না, সর্বোচ্চ মান কত এখানে দেখো 50, সর্বনিম্ন মান 40, তার মানে পরিসর হচ্ছে 40। পরিসরকে আমরা যদি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করি, সেটাকে আমরা বলবো সিআর বা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে এখানে দেখো
আমরা পাচ্ছি 40/60 ইন্টু 100, 0 0 কাটো, 4 10 এখানে হচ্ছে 100, তো তাহলে 40 গুণন 10 400, 6কে 400 দিয়ে ভাগ করলে যা আসবে তা আমাদের উত্তর। তো আমরা সচরাচর যেটা করি, আমরা পরিসরাঙ্ককে শতকরায় দেখানোর চেষ্টা করি, মানে শতকরাই দেখাইতে হয়, মানে আপেক্ষিক বিস্তার পরিমাপের সবগুলোকেই তোমাদেরকে শতকরায় প্রকাশ করে দেখাতে হবে। এখানে একটু আমার ক্যালকুলেটরটা আমি একটু ওপেন করি। তো আমি দেখো এখানে কি আসছে, 40 গুণন 100/60, এখানে আমরা পেলাম হচ্ছে 66.67%। এই হচ্ছে আমাদের পরিসরাঙ্ক। খুবই সিম্পল। আমি আরেকবার বলি, পরিসরকে যদি আমরা উপাত্তের সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মানের যোগফল দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করি, তখন তাকে আমরা বলবো হচ্ছে পরিসরাঙ্ক। এই হচ্ছে পরিসরাঙ্ক। এখন আমরা দেখব হচ্ছে তোমার খুব সহজ বিষয়, গড় ব্যবধানাঙ্ক। কি দেখবো এখন আমরা? গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানাঙ্ক এটা বলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এমডি সংক্ষেপে লিখলাম। এটা 3 ধরনের হয়, তোমরা জানো। একটা হচ্ছে গড় থেকে মাপা, একটা হচ্ছে মধ্যমা থেকে মাপা, একটা হচ্ছে প্রচুরক থেকে মাপা। তাহলে সূত্র কি হবে? সূত্রটা আগে দেখে নাও। ফার্স্টে হচ্ছে এখানে যদি তুমি গড় থেকে মাপো তখন কি হবে? উপরে লিখতে হবে গড় থেকে মাপা গড় ব্যবধানকে যদি আমরা গড় দিয়ে ভাগ করে শতকরায় প্রকাশ করি, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে গড় থেকে মাপা গড় ব্যবধানাঙ্ক। ঠিক একইভাবে আমরা যদি মধ্যমা থেকে মাপি, দেখো মধ্যমা দিয়ে ভাগ করবা, মধ্যমা থেকে মাপা গড় ব্যবধান ইন্টু 100, সেম। ঠিক একইভাবে যদি প্রচুরক থেকে তুমি এই গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে কি হবে? প্রচুরক থেকে মাপা গড় ব্যবধান ডিভাইডেড বাই প্রচুরক ইন্টু 100। মানে সূত্রটা খুব সহজ। দেখো 3টে সূত্রই সেম। কি লিখলাম আমি লিখলাম যে গড় ব্যবধানাঙ্ক আমরা 3ভাবে বের করতে পারি। একটা হচ্ছে মধ্যমা থেকে, একটা হচ্ছে গড় থেকে মাপা গড় ব্যবধানাঙ্ক, একটা হচ্ছে মধ্যমা থেকে মাপা গড় ব্যবধানাঙ্ক, একটা হচ্ছে প্রচুরক থেকে মাপা গড় ব্যবধানাঙ্ক। তো গড় থেকে মাপার বেলায় একই জিনিস থাকবে, শুধু গড় দিয়ে ওই গড় ব্যবধানকে ভাগ করতে হবে। মধ্যমা থেকেও সেম জিনিস, একইভাবে বের করবা, শুধু মধ্যমা দিয়ে ভাগ করতে হবে। প্রচুরক থেকেও সেম, শুধু প্রচুরক দিয়ে ভাগ করতে হবে, আর কিছুই না। যদিও আমার হাতের লেখাটা অস্পষ্ট, আমার মনে হয় না আমার ভয়েস ক্লিয়ার আছে, তোমরা আমার ভয়েস দেখে বিষয়টা বুঝে নিতে পারবে। ওকে, এখন আমরা তোমার হচ্ছে একটা অঙ্ক করব, যেটার মাধ্যমে আমরা এটা বের করব। খুবই সহজ। প্রথমে আমি সহজ করে একটা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে করি। ফার্স্টে 3টাই বের করব। দেখো, ধরো 10, 15, 20, 40, 50 এই 5টা মান দেওয়া আছে। তোমাদেরকে বললো যে এখান থেকে তোমরা কিভাবে কি বলে গড় ব্যবধানাঙ্ক বের করতে পারো। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে ফার্স্টে, যেহেতু তোমার হচ্ছে এখানে আমরা জানি গড় ব্যবধানের সূত্র তোমরা জানো, x মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n, তাই তো? তো এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা x। তার মানে যদি আমরা গড় থেকে মাপি, তাহলে 10 মাইনাস গড়টাকে বের করে নিই মনে মনে, 10, 50, 40, 90, 90, 20, 110, 120, 135, 135 ভাগ হচ্ছে 5। দেখো 90, 20, 110, 120, 135, 5 দিয়ে করলে 5 দুগুণা 10, নামলো 3, 5, 5 7 35, 27 হচ্ছে গড়। 10 মাইনাস 27 ভাগ 5, 15 মাইনাস 27 ভাগ 5, যোগ 20 মাইনাস 27 ভাগ 5, প্লাস তোমার 40 মাইনাস 27 ভাগ 5, প্লাস 50 মাইনাস 27 ভাগ 5। এটা কিন্তু মডিউলাস, সবসময় পজিটিভ হবে। এখান থেকে দেখো 17 ভাগ 5 যোগ 12 ভাগ 5 যোগ 7 ভাগ 5 যোগ 13 ভাগ 5 যোগ 50 থেকে 27 বাদ দিলে কত হয়? 23 ভাগ 5। এখান থেকে আমরা একটা লসাগু 5 তো পাইলামই। তাহলে 17 যোগ 12 যোগ 7 যোগ 13 যোগ 23 যোগ করলে আমরা যেটা পাবো, দেখো 17 আর 12 যোগ করলে 29, 29 আর 7 36, 36 আর 13 49, 49 আর 23 72। আরেকবার করি, 17 আর 12 29, 29 আর 7 36, 36 আর 13 49, 49 আর 23
72কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি হয় 5 14 70, 14 সম্ভবত 4 আসবে, 72 ভাগ 5 14.4, ঠিক আছে। তার মানে আমাদের এখানে তোমার হচ্ছে আমাদের যে গড় ব্যবধান আসে সেটা হচ্ছে 14.4। এখন আমরা এটা থেকে যদি গড় ব্যবধানাঙ্ক বের করি, কীভাবে বের করব দেখো, অতএব গড় ব্যবধানাঙ্ক সমান সমান হচ্ছে গড় ব্যবধান ভাগ হচ্ছে গড় ইন্টু হচ্ছে 100। তো এখানে গড় ব্যবধান পাইছো 14.4, গড় পাইছো কত তোমরা, এখানে গড় পাইছো 27 ইন্টু 100, যা আসবে তাই পার্সেন্টেজ করে দেবা, শেষ। এইভাবে আমরা গড় ব্যবধানাঙ্ক বের করতে পারি। এখন এটা তো অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, তাই না? এখন আমরা একটা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা গড় ব্যবধানাঙ্ক বের করতে পারি সেটা আমরা দেখব। দেখো, খুব সহজ, খুবই সহজ, তোমরা অলরেডি বিষয়টা জানো, তারপরেও যেহেতু রিভিশন চলছে আমি দেখাই। দেখো, আচ্ছা, এখানে দেখো কোথায়, হ্যাঁ, শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দেখতে থাকো, শ্রেণীকৃত উপাত্ত। সুতরাং দেখো, প্রথমে হচ্ছে শ্রেণী থাকবে, তার মানে শ্রেণীকৃত উপাত্ত 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর দিব না তাহলে বড় হয়ে যাবে। আর এখানে হচ্ছে গণসংখ্যা থাকবে, ফ্রিকোয়েন্সি, এটা ক্লাস 10, 20, 30, 15, 5। ওকে, সো আমাদের অঙ্ক শেষ। এখান থেকে বলা হলো যে তোমার গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, কিছুই বলা হলো না, গড় থেকে মাপা, মধ্যমা থেকে, কিছু থেকে না বলা হলে আমরা বুঝবো এটা গড় হতে মাপা গড় ব্যবধানাঙ্ক বের করতে বলছে। সো আমরা এখন গড় থেকে মাপা গড় ব্যবধানাঙ্ক বের করি। দেখো, খুবই সহজ। ফার্স্টে আমরা এনটা বের করি, 10, 20, 30, 60, 60 হচ্ছে 80, পেয়ে গেলাম 80। এখন আমরা তোমার যেটা করব, আমরা জানি সূত্র হচ্ছে কি, গড় ব্যবধানের সূত্র সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, তাই তো? সুতরাং এখানে আমার দরকার হচ্ছে কি, এখানে আমার দরকার হচ্ছে এক্স বার একটা বের করতে হবে, আর এক্স মাইনাস এক্স বার বের করবো, তারপর এটা গুণ করবো, তাই তো? তার মানে হচ্ছে ফার্স্টে আমাকে লাগবে হচ্ছে তোমার একটা এক্স, এক্স মানে হচ্ছে মিড পয়েন্ট, শ্রেণীর মধ্যবিন্দু। তার মানে এক্স হচ্ছে 15, 25, 35, 45, 55, তাই তো? এখন এক্স মাইনাস এক্স বারটা বের করি, আমরা জানি না এক্স বার কত, তাহলে আমরা দেখলাম যে এখানে এন এর মান হচ্ছে 80, তাই তো? এন এর মান যদি 80 হয়, আমরা জানি না যে এক্স বার আসলে কত, এক্স বারটা আমাদের বের করতে হবে। এক্স বার আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে, দেখো, এক্স বার বের করার জন্য আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এফ এক্সটা করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 10, 15, 150, 20, 25, 500, 30, 35, 1050, 45, 15 হচ্ছে 45 গুণন 15 হচ্ছে 675, 5 55 275, তাও শিওর হয়ে নেই, হ্যাঁ 275। এটা কেন করছি, এটা হচ্ছে আমরা যেহেতু গড় বের করবো এই জন্য আমাকে এটা করতে হয়েছে সুবিধার জন্য, আমার সুবিধার জন্য আমি এটা করছি। তাহলে এফ এক্সের মানটা আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে 100 যোগ 500। তোমরা কিন্তু এই গড় বের করাটা শিখছো, তোমাদেরকে বেশ অনেক ক্লাস ধরেই এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা আমি দেখিয়েছিলাম। আমার মনে হয় তোমাদের সবার বিষয়গুলো মনে আছে, না মনে থাকলেও সমস্যা নেই, একটু প্র্যাকটিস করলে মনে চলে আসবে ইনশাল্লাহ। এক্স বার সমান সমান আমরা জানি সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, তার মানে 80, 2600কে 80 দিয়ে ভাগ করবা, তার মানে 260 ভাগ 8, 32.5 হচ্ছে আমাদের এখানে তোমার হচ্ছে গড়, মাথায় রাখবা। তাহলে এক্স মাইনাস এক্স বার আমার লাগবে, তো আমরা এখন এক্স কত, 15 থেকে 32.5 আমরা যদি বাদ দেই তাহলে কী পাই দেখো, 17.5, 25 থেকে 32.5 বাদ দাও 7.5, 35 থেকে 32.5 বাদ দাও 2.5, 45 থেকে বাদ দাও 12.5, 55 থেকে 32.5 বাদ দাও 23.5, সম্ভবত 55 মাইনাস 32.5, 22.5। ওকে, এখন আমাদের মূল কাজ, এফ দিয়ে আমরা এক্স মাইনাস এক্স বারকে গুণ করবো, মানে এফ ইন্টু এটা, তার মানে 10 গুণন 117.5, 175, 20 গুণন 75, 75 দুগুণা 300, তার মানে 20 গুণন 7.5, 300ই হবে। তো একবার দেখি, সরি 20 গুণন 7.5, ভুল করছি তো, 20 গুণন 7.5 ভুল হয়েছে, 150, কী করলাম 150, দেন 30 গুণন 2.5,
75, দেন হচ্ছে 15 ইন্টু 12.5, 187.5, 5 গুণন 22.5, 112.5। সো আমরা এখন এটা যোগ করি, এক্স মাইনাস এক্স বার আমরা পেয়ে গেলাম কত দেখো, 175 প্লাস 150 প্লাস 75 প্লাস 187.5 প্লাস 112.5 প্লাস ইকুয়াল টু 700। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা পাইছি কত, 700। এখন আমরা জানি যে গড় হতে মাপা গড় ব্যবধানকের সূত্র কি, তোমরা সবাই জানো যে সামেশন মানে উপর হচ্ছে গড় ব্যবধান, তাই তো, গড় ব্যবধান ভাগ হচ্ছে তোমার কি বলে এটাকে, গড় ব্যবধান ভাগ হচ্ছে গড় ইন্টু 100। তো এখানে আমরা গড় ব্যবধান পাইলাম কত, গড় ব্যবধান তো বের করি নি, গড় ব্যবধানটা বের করি। আমরা জানি গড় ব্যবধান সমান সমান হচ্ছে তোমার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। সো এখানে আমরা দেখলাম আসছে 700, 700 ভাগ এন হচ্ছে 80, কাটো 70 ভাগ 8, 8.75 আমাদের তোমার হচ্ছে গড় ব্যবধান আসছে। এখন আমরা 8.75 আর আমাদের গড় আসছে কত 32.5 নিচে ইন্টু 100, তার মানে 8.75 ইন্টু 100 ডিভাইডেড বাই 32.5 ইকুয়াল টু 26.92%, 26.92%। এই হচ্ছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। আমার মনে হয় তোমরা বিষয়টা মোটামুটি পরিষ্কার, মোটামুটি না, তোমরা ভালোই পরিষ্কার হওয়ার কথা, কারণ ক্লাসে এটা বেশ অনেকবারই আলোচনা আমি করছি। ওকে, এখন আমরা তোমার হচ্ছে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, তোমরা তো বোর্ড ক্লিন দেখতে পাচ্ছ তাই না? আমার তো মনে হচ্ছে বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, সমস্যা হলে কিন্তু আমাকে জানাবা, হ্যাঁ। ওকে, এখন আমরা তোমার হচ্ছে চতুর্থক ব্যবধানে চলে যাব। চতুর্থক ব্যবধানে এখন আমরা যাব। ওকে, চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। চতুর্থক ব্যবধানাঙ্ক এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আসলে খুবই সহজ একটা বিষয়, মানে এগুলাতে কোনো ধরনের তোমার হচ্ছে খুব বেশি মেধা তোমাদের এখানে লাগবে না, মানে সত্য কথা বলতে আর কি, খুব বেশি না, কোনো মেধারই না হলেও চলবে এই অঙ্ক পারার জন্য। এবং খুবই সহজ সব কিছু এখানে, মানে কঠিন আসলে কিছুই নাই, বুঝছো। এখানে আমি খুব বেশি তোমাদের দেখানোর দরকার নেই, তোমরা অলরেডি এটা জানো মোটামুটি সবই। তারপরে আমি একটু দেখাই, মানে একটু না দেখালে অবশ্য খারাপ দেখায়, এই জন্য দেখাইতেছি তোমাদেরকে এটা আমি। দেখো, আমরা জানি চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র হচ্ছে, তোমরা জানো Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, এই হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র। কিন্তু এই চতুর্থক ব্যবধানের সূত্র কি বলি, এটা হচ্ছে চতুর্থক ব্যবধানের সূত্র। চতুর্থক ব্যবধানাঙ্ক আমরা যেটা করবো সেম জিনিস, কোনো পার্থক্য নাই, সূত্রটা একটু চেঞ্জ হবে শুধু। Q3 প্লাস Q1কে কি বলতেছে, Q3 মাইনাস Q1কে আমরা যদি Q3 প্লাস Q1 দিয়ে ভাগ করে শতকরা করি, তখন এটাকে আমরা বলবো হচ্ছে তোমার চতুর্থক ব্যবধানাঙ্ক। আমরা এখানে একটা অঙ্কই করি, এটা খুব মানে একদম সহজ। ধরো দেওয়া আছে তোমার ক্লাস, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এই 5টা মান দেওয়া আছে। এখানে আছে 10, 20, 30, 25, 15, ঠিক আছে, 10, 20, 30, 25, 15। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে করতে হবে কি, আমাদেরকে প্রথমে যখন চতুর্থক ব্যবধান বের করতে বলে তখন আমাদের ফার্স্টে একটা নতুন ঘর করতে হবে, সেটা হচ্ছে CF বা ক্রমযোজিত গণসংখ্যা। 10, 30, 60, 85, 100, আর এখানে এনটা আমরা বের করে ফেলবো হচ্ছে 100। এ হচ্ছে প্রাথমিক কাজ। এখন আমরা প্রথম চতুর্থকটা ফার্স্টে বের করি। আমরা জানি Q1 সমান সমান হচ্ছে, দেখো এখানে আমরা সূত্রটা তোমরা সবাই জানো যে n/4 মাইনাস PCF, L1 তো ফার্স্টে দিব, L1 প্লাস n/4 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু C। সো এখানে দেখো একটা মজা আছে, মজাটা হচ্ছে L1টা কত হবে, L1টা ডিপেন্ড করবে হচ্ছে n/4 এর উপরে।
এখানে এন হচ্ছে 100, 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 25। 25টা এখানে কোন জায়গায় আছে সিএফ এর ভিতরে 30-এর মধ্যে আছে না, 30 কোন শ্রেণীতে আছে এখানে আছে না, তার মানে প্রথম চতুর্থ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 20, 20 যোগ 25 মাইনাস এটার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে পিসিএফ 10, আর এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম 20 ইন্টু শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তার মানে 20 যোগ তোমার হচ্ছে এখানে 15 ভাগ 20 ইন্টু 10, তার মানে 20 যোগ 150 ভাগ 20, 0 কাটা 20 যোগ 7.5 ইকুয়াল টু 27.5 হচ্ছে তোমার প্রথম চতুর্থকের মান। ওকে, এখন আমরা যেটা দেখব কিভাবে তোমার হচ্ছে তৃতীয় চতুর্থক বের করবো। সেম জিনিস, Q3 সমান সমান তোমরা জানো L1 প্লাস n/4 ইন্টু 3 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। সেম জিনিস, কোনো পার্থক্য নাই, খালি আমাদেরকে দেখতে হবে n/4 এর মান আমরা দেখছিলাম কত 25, 25 গুণন 3 75, 75 আছে এখানে না, তার মানে তৃতীয় চতুর্থক এই শ্রেণীতে আছে, তার মানে এখানে চতুর্থ শ্রেণীর নিম্নসীমা কত 40, 40 যোগ এখানে 75 মাইনাস এই একসাথে করে দিলাম 75, বাড়তি লিখলাম না আর কি। PCF হচ্ছে চতুর্থ শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 60, FM হচ্ছে চতুর্থ শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 25 ইন্টু C হচ্ছে কত, C হচ্ছে এখানে তোমার 10, C মানে শ্রেণী ব্যবধান। তো আমরা দেখতে পাচ্ছি 40 যোগ 15 গুণন 10 হচ্ছে 150, 150 ভাগ 25, তার মানে হচ্ছে 6 25 150, 40 যোগ 6 সমান 46, তার মানে আমাদের যে মূল যে কাজ সেটা আমাদের শেষ। এখন আমরা তোমার হচ্ছে চতুর্থক ব্যবধান বের করব, তারপর চতুর্থক ব্যবধানাঙ্ক বের করব। দেখো, অতএব চতুর্থক ব্যবধানের সূত্র আমরা জানি QD সমান সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে Q3 তুমি পেয়েছো 46, Q1 পেয়েছো তুমি 27.5 ভাগ হচ্ছে 2, তার মানে 46 থেকে 27.5 বাদ দিলে আমরা দেখতে পাচ্ছি কত 46 মাইনাস 27.5 ইকুয়াল টু 18.5, 18.5 ডিভাইডেড বাই 2 9.25। এই হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান 9.25। এখন চতুর্থক ব্যবধানাঙ্ক কত হবে দেখো, অতএব চতুর্থক, আচ্ছা নিচে মনে দেখা যাচ্ছে না, উপর দিয়ে লিখি আমি, চতুর্থক ব্যবধানাঙ্ক সমান সমান হচ্ছে তোমার খুব সহজ, কিছুই না, Q3 মাইনাস Q1, তোমরা দেখছো Q3 প্লাস Q1 ইন্টু 100। সো এখানে Q3 মাইনাস Q1 আমরা দেখলাম কত আসছে 46 থেকে 27.5 বাদ দিলে আসছে হচ্ছে 18.5, আর Q3 প্লাস Q1 এ আসবে হচ্ছে 46 যোগ 27.5 কত হয় 46 যোগ 27.5, আচ্ছা করে দিই তোমাদের আবার 46 যোগ 27.5, তাহলে এখানে ইন্টু 100 ইকুয়াল টু 18.5 ভাগ হচ্ছে 46.5 যোগ 46 যোগ 27.5 73.5 ইন্টু 100, তার মানে 18.5 গুণন 100 ভাগ 73.5 সমান সমান হচ্ছে 25.17। তার মানে আমাদের উত্তর হচ্ছে 25.17% হচ্ছে তোমার চতুর্থক ব্যবধানাঙ্ক। ওকে, খুবই সহজ। তোমাদের কি বিষয়টা জটিল মনে হচ্ছে? আমার কিন্তু একদম সহজ মনে হচ্ছে এবং বেশ সহজ। শুধু সহজ বললে সহজকে অপমান করা হবে। এখানে খুবই সহজ। তোমরা একবার বোর্ডটা দেখো কষ্ট করে। আমার মনে হয় এখানে না বোঝার কিছুই নাই। তোমরা বিষয়টা এমনিও তোমরা জানো, আর তোমরা যেহেতু আমার ছাত্র, তোমাদের উপর আমার যথেষ্ট আস্থা এবং বিশ্বাস আছে। তোমরা সবই মোটামুটি জানো, কারণ এই অধ্যায়টা আমি ক্লাসে বেশ অনেক দিন ধরেই পড়াইছি। আমি বুঝলাম। ওকে, এখন আমরা তোমার হচ্ছে আজকের দিনের শেষ আলোচনার বিষয়, সেটা হচ্ছে বিভেদাঙ্ক নিয়ে আমরা একটু কথা বলে আজকে আমাদের ক্লাসটা শেষ করব। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে বিভেদাঙ্ক। কি বের করব? বিভেদাঙ্ক। এটা বের করার জন্য আমরা পরিমিত ব্যবধান বের করব। কি বের করব এটা বের করার জন্য? দেখো, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, তিনটা জিনিস বের করা শিখবো। ওকে, ফার্স্টে আমরা লিখে ফেলি একটা কাল্পনিক অঙ্ক। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এই হচ্ছে প্রশ্ন সি। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মনে করো তোমার হচ্ছে 10, 20, 30, 25, 15। এই হচ্ছে প্রশ্ন। এখন আমরা তোমার হচ্ছে ফার্স্টে এনটা বের করি। এন হচ্ছে 100, আর আমরা এখান থেকে যেহেতু পরিমিত ব্যবধান, আমাদের এখানে তোমার হচ্ছে গড়ের একটা ব্যাপার আছে, আমাদের গড় বের করতে হবে। তাই আমরা এক্সটা বের করে ফেলি।
15, 25, 35, 45, 55। এবার এফএক্সটা বের করি। 10, 15, 150, 20, 25, 500, 30, 35, 1050, 25 গুণন 45 হবে হচ্ছে 25 গুণন 45 হবে 1125, 55 গুণন 15 হচ্ছে 825, 825। এখন তোমার হচ্ছে যে বিষয় আমাদের মোটামুটি এখানে যেই মূল যেই বিষয়টা সেটা আমাদের চলে আসছে। আমরা আরেকটা জিনিস শুধু বের করব, এফএক্স স্কোয়ার। আমাদের আর কিছু বের করতে হবে না। তোমাদের এক এক বইয়ে দেখবা পরিমিত ব্যবধান এক এক সূত্রে বের করছে, তোমরা এভাবে বের করবে, এটা সবচেয়ে সহজ এবং আমি তোমাদের ক্লাসে এই পদ্ধতি শেখাইছি, তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করবা, তোমার জন্য সুবিধা হবে। তাহলে দেখো এফ ইন্টু এক্স স্কোয়ার, 10 গুণন 15 স্কোয়ার, এটা কিন্তু এফ এক্স স্কোয়ার না, এফ ইন্টু এক্স স্কোয়ার, মানে 10 গুণন 15 স্কোয়ার, 20 গুণন 25 স্কোয়ার, 30 গুণন 35 স্কোয়ার, 25 গুণন 45 স্কোয়ার, 15 গুণন 55 স্কোয়ার। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। 2250 প্রথমে এসছে, তারপরে 20 গুণন 25 স্কোয়ার, 12500। এরপরে 30 গুণন 35 স্কোয়ার, 30 গুণন 35 স্কোয়ার, 36750। এরপরে 25 গুণন 45 স্কোয়ার, 50625, 50625। এরপরে 15 গুণন 55 স্কোয়ার, 45375। আমরা এটা শুধু যোগ করি, এফ এক্স স্কোয়ারের যোগফল আমাদের আসে কত দেখো, 2250 যোগ 12500 যোগ 36750 যোগ 50625 যোগ 45375, 1,47,500, 1,47,500। ওকে, তো আমাদের মূল চ্যালেঞ্জ ছিল এটাই বের করা। আরেকটা এফএক্সটা বের করি সুবিধার জন্য। 150 যোগ 500 যোগ 1050 যোগ 1125 যোগ 825, এখানে আমার আসলো কত, 3650, 3650। সো মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে পরিমিত ব্যবধানের সূত্রটা লিখি, এসডি বা এটাকে বলে সিগমা সমান সমান সবচেয়ে সহজ সূত্র, সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। হাজার হাজার সূত্র আছে, এটাই সবচেয়ে সহজ, কোনো ঝামেলা নাই। সামেশন এফ এক্স স্কোয়ার মান কত দেখো, 1,47,500 ডিভাইডেড এন কত 100, এক্স বার কত পাইছো জানো না, এক্স বার আমরা কীভাবে বের করি, এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন, তাহলে 3650 ভাগ এন কত 100, এখান থেকে আসবে 36.5। এই 00 কাটো আর কি, কেটে দিছি তো, 10 দিয়ে 365 ভাগ করলে 36.5 আসে। তো এখানে আর হচ্ছে তোমার কোনো মেথড দেখাইতে হবে না, জাস্ট 36.5 স্কোয়ার। এখান থেকে তোমরা একটু কাটাছাড়া করলে যা আসবে, এখান থেকে আসতেছে হচ্ছে 1475 মাইনাস 36.5 স্কোয়ার, কত আসে 1332.25, যা মাইনাস 1475, এখান থেকে আসতেছে 142.75। তার মানে তোমার এই অঙ্কের পরিমিত ব্যবধান আসছে, পরিমিত ব্যবধান আমি একটা মিস্টেক করছি, এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র, এটাকে বলে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, এটা আমি ভুল বলছি, এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে ভেদাঙ্ক, ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার দিয়ে দেখায়, ভেদাঙ্ক এটা। ভেদাঙ্ককে যদি আমরা রুট করি বা তোমার হচ্ছে বর্গমূল করি, মানে পরিমিত ব্যবধান বা এসডি বা সিগমা ইকুয়াল টু রুট ওভার ভেদাঙ্ক। তো এখানে ভেদাঙ্ক পাইছে 142.75, তাইলে এখানে তুমি এটাকে 142.75কে রুট করো 11.95, এই 11.95 হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। সুতরাং আমরা পরিমিত ব্যবধানও পাইলাম, ভেদাঙ্কও বের করা শিখলাম। এখন আমরা শুধু বিভেদাঙ্ক বের করব। বিভেদাঙ্ককে সিভি দিয়ে দেখায়, সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো এটা সূত্র হচ্ছে কি, এসডি ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। তুমি পরিমিত ব্যবধান কত পাইছো 11.95, গড় কত পাইছো 36.5, আর 100 দিয়ে গুণ করো, তাইলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বিভেদাঙ্ক। 195 ইন্টু 100 ডিভাইডেড বাই 36.5 ইকুয়াল টু 32.73, 32.73।
3%। এই বিভেদাঙ্ক যত কম হবে তত উপাত্তের জন্য ভালো, এবং এটা মূলত আমরা ইউজ করি কম্পেয়ার করার জন্য যে অমুক প্রতিষ্ঠান থেকে অমুক প্রতিষ্ঠান উৎপাদন ভালো করে, বা সচিন টেন্ডুলকারের 10 ইনিংসের রান কি রাহুল দ্রাবিড়ের 10 ইনিংসের রান থেকে ভালো না খারাপ। এই সকল ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে বিভেদাঙ্ক ব্যবহার করি। তো আজকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপের যে বেসিক আইডিয়া, 4টা ধরনের আমি 4-5টা অঙ্ক করলাম, একদম বেসিক আইডিয়া দিলাম। নেক্সট দিন আমরা একটু ডিপ অঙ্কে যাব, যে ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বোর্ডটা আরেকবার দেখে নাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।